দেশের সবচাইতে বড়লোক একটি ছেলে যে কিনা মেয়ে দেখতে এসেছে, কিন্তু সে যেই মেয়েকে দেখতে এসেছে সে ঠিক এমনটা দেখায়। আর এখানে সবচাইতে অবাক করা বিষয় কি জানেন, যেই ছেলেটি বারবার প্রতিটি মেয়েকে রিজেক্ট করে দেয়, আজকে এই মেয়েটি ছেলেটিকে রিজেক্ট করে দেয়, যেটা দেখে তো ছেলেটি বেশ অবাক। আজকে ঠিক এমনই একটি সুন্দর লাভ স্টোরির কাহিনী নিয়ে হাজির হয়েছি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদেরকে অনেক বড় বিজনেসম্যান কৃষ্ণার বিয়ে দেখানো হয়। বিয়েতে এখানে সবাই বেশ এনজয় করছিল। কৃষ্ণাও এখানে বরের সাজ সেজে বউদের মাঝখানে বসে পড়ে। এখানে কৃষ্ণার বিয়ে একটি দুটি মেয়ের সঙ্গে নয়, 8টি মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছিল। কিন্তু তখনই কৃষ্ণার ঘুম ভেঙে যায়, মানে কৃষ্ণা এতক্ষণ নিজের বিয়ের স্বপ্ন দেখছিল। এরপরে আমরা প্রাণিয়াকে দেখতে পাই, যে কিনা কৃষ্ণার আত্মীয়। সে কৃষ্ণার জন্য কফি নিয়ে এসেছিল। কৃষ্ণা এখানে বাইরে বের হয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে, আর এরপরেই তারা বিয়ের জন্য একটি পাত্রী দেখতে চলে যায়। এখানে কৃষ্ণা এই মেয়েটিকে দেখে বেশ অবাক হয়ে যায়, আর এরপর সে বিয়েতে না করেই দেবে। তখনই সেই মেয়েটি বলে ওঠে সে ছেলের সঙ্গে একা কথা বলতে চায়, আর বাধ্য হয়ে কৃষ্ণাও তখন ওই মেয়েটির সঙ্গে কথা বলতে যায়। মেয়েটি এসে এখানে কৃষ্ণাকে বলে, শোনো, আমার একটি বয়ফ্রেন্ড রয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এইটা বলে মেয়েটি চলে যায়, আর মেয়েটি সরাসরি এখানে কৃষ্ণাকে রিজেক্ট করে দেয়। আর এরপর সন্ধ্যায় কৃষ্ণা তার আঙ্কেলদের সঙ্গে বসে ড্রিঙ্কস করছিল। আসলে এখানে বাড়ি থেকে কৃষ্ণার জন্য কয়েক মাসে 80টা মেয়ে দেখা হয়েছে, কিন্তু কৃষ্ণা প্রতিবার প্রতিটি মেয়েকে রিজেক্ট করে দেয়, যার জন্যই কৃষ্ণা এখানে বিশ্বাসই করতে পারছিল না যে ওই মেয়েটি তাকে রিজেক্ট করে দিয়েছে। কৃষ্ণা এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে মাতাল হয়ে গিয়েছিল, যার জন্যই প্রাণিয়া এসে এখানে তাকে নিজের রুমে নিয়ে যায়। কৃষ্ণা এখানে রুমে এসে শুয়ে পড়ে, আর তখনই প্রাণিয়া চারদিকে দেখতে থাকে কেউ আছে কিনা। যখন সে দেখে কেউ নেই, সে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দেয়। সে কৃষ্ণার সঙ্গেই তার বেডে শুয়ে পড়ে। এরপরে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই প্রাণিয়া একটি অনাথ আশ্রমে কাজ করে। তখনই কৃষ্ণা সেই রাস্তা দিয়ে অফিসে যাচ্ছিল, আর রাস্তায় প্রোটেস্ট করা প্রাণিয়াকে দেখে সে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। কৃষ্ণা এখানে অফিসে এসে তার ম্যানেজার আর সেক্রেটারিকে প্রাণিয়ার ব্যাপারে সবকিছু বলে, আর তারাও সমস্ত খোঁজ খবর নিয়ে কৃষ্ণাকে বলে। এখানে তার ম্যানেজার এসে বলে প্রাণিয়া একটি অনাথ আশ্রমে চাকরি করে, আর আপনি এত বড়লোক মানুষ, আপনি যদি হ্যাঁ বলেন তাহলে প্রাণিয়া কেন, তার পুরো পরিবারই এই বিয়েতে রাজি হয়ে যাবে। কিন্তু এখানে কৃষ্ণার প্ল্যানটা ছিল অন্যরকম। কৃষ্ণা বলে আমি যেমন তার কোনো ব্যাকগ্রাউন্ড না জেনেই তাকে ভালোবেসে ফেলেছি, আমিও চাই সে আমার ব্যাকগ্রাউন্ড না জেনেই আমাকে ভালোবাসুক। যার জন্যই পরের দিন সকালে এখানে কৃষ্ণা একটি গরিব ছেলে সেজে ড্রাইভারের চাকরির জন্য প্রাণিয়ার কাছে যায়। প্রাণিয়াও এখানে তাকে ড্রাইভারের চাকরি দেয়, আর তার সমস্ত কাজ তাকে বুঝিয়েও দেয়। প্রাণিয়া এখানে কৃষ্ণাকে বলে তুমি শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে, আর বাকি ফ্রি টাইমে তোমাকে কিন্তু নার্সারির গাছগুলো বিক্রি করতেও নিয়ে যেতে হবে। প্রাণিয়া এখানে কৃষ্ণাকে 10,000 টাকার স্যালারিও দিতে চাই, আর প্রাণিয়া যা যা বলছিল কৃষ্ণা সবকিছুতেই রাজি হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে একটু দেরি হওয়াতে প্রাণিয়া কৃষ্ণাকে কল করে, আর এরপরে কৃষ্ণা ভুলবশত নিজের দামি গাড়ি আর দামি স্যুট পরে অনাথ আশ্রমে চলে আসে। প্রাণিয়া এখানে কৃষ্ণাকে এই অবস্থায় দেখে বেশ অবাক হয়, আর কৃষ্ণাও বুঝতে পারে তার ভুল হয়ে গেছে, সে গরিব সেজে আসেনি। কৃষ্ণা তখন এখানে প্রাণিয়াকে মিথ্যে কথা বলে। সে বলে আমি দুবাইয়ের একটি শেখের গাড়ি চালাই, যার জন্যই তার দামি গাড়ি চালানোর সময় আমাকে এইসব কাপড় পরতে হয়, আর আমি এখনই তাকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম, সেই জন্য এই ড্রেস চেঞ্জ করার সময় পাইনি। প্রাণিয়া এখানে কৃষ্ণার কথা বিশ্বাস করে নেয়, আর এরপর তারা দুইজন সেই গাড়িতে করে নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়ে। এরপর থেকে কৃষ্ণা এখানে বেশ কয়েকদিন প্রাণিয়াকে ইমপ্রেস করার জন্য সেই অনাথ আশ্রমে কাজ করতে থাকে। কিন্তু একদিন যখন কাজ করতে করতে কৃষ্ণা টায়ার্ড হয়ে যায় আর সেখানেই একটি বেঞ্চে বসে পড়ে, তখন প্রাণিয়া এখানে এসে অনেক বকাবকি শুরু করে কৃষ্ণাকে। সে বলে এই বেঞ্চে কেউ বসতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া, তুমি কেন বসেছো? কৃষ্ণা এখানে কিছুই বুঝতে পারে না যে আসলে এই বেঞ্চে কি রয়েছে, যার জন্য এখানে বসাতে প্রাণিয়া এতটা রেগে গেল। তখনই একদিন আশ্রমের একটি বৃদ্ধ লোক কৃষ্ণাকে বলে ছোটবেলায় কেউ একজন ওই বেঞ্চেই নাকি প্রাণিয়াকে রেখে চলে গিয়েছিল, আর এরপর ওই বেঞ্চেই বসে বসে প্রাণিয়া বড় হয়েছে। সেই বেঞ্চের পেছনে প্রাণিয়া একটি গাছও লাগিয়েছে। বেঞ্চের সঙ্গে প্রাণিয়ার এখানে অনেক
অনেক সুন্দর সুন্দর স্মৃতিও আছে। যখনই প্রাণিয়ার মন খারাপ থাকে অথবা সে অনেক বেশি খুশি হয় তখনই সে সেই বেঞ্চে গিয়ে বসে, যার জন্য সে এতটা রেগে গিয়েছিল। কৃষ্ণা এখানে প্রাণিয়ার এইসব কথা শুনে বেশ কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার বাড়িতে অনেক বড় বিজনেসম্যান গুরুদত্ত এসেছে। সে নিজের মেয়ে জাহ্নবীর ছবি দেখিয়ে বলে কৃষ্ণার সঙ্গে সে নিজের মেয়ের বিয়ে দিতে চায়। যেহেতু এখানে কৃষ্ণার মা বাবার জাহ্নবীকে বেশ পছন্দ হয়েছিল তাই কৃষ্ণাকে না জানিয়েই তার বাবা মা এখানে বিয়ে ঠিক করে ফেলে। অন্যদিকে একটি জমিদার সেই আশ্রমে আসে। আসলে এই জমিদারের দাদা এই জমিটি আশ্রমে দান করে দিয়েছিল, কিন্তু এই জমিটি এখনো সেই জমিদারের নামেই ছিল, যার কারণে সে এসে এখানে সবাইকে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। একটু পরে জমিদার সেখান থেকে চলে যায়, কিন্তু কৃষ্ণা এসে দেখে এখানে সবার মন খারাপ। কৃষ্ণাকে তখন ওই বৃদ্ধ লোকটি এসে সবকিছুই খুলে বলে। এইসব কথা শুনে কৃষ্ণা তখন ওই জমিদারের কাছে যায়। আর এখানে কৃষ্ণা অনেক আগে এই জমিদারের কাছ থেকেই 10 একর জমিও কিনেছিল। আর ওই জমিগুলোর পাশেই একটি এয়ারপোর্ট তৈরি হয়েছে, যার জন্য জমিগুলোর দামও কোটি টাকার উপরে। জমিদার এই জন্যই কৃষ্ণাকে তখন বলে আপনি যদি ওই 10 একর জমি আমাকে দিয়ে দেন তাহলে আশ্রমের ওই 2 একর জমি আমি আপনাকে দিয়ে দেব। কৃষ্ণাও এখানে রাজি হয়ে যায়, যার কারণে ওই জমিদার আবারও একবার আশ্রমে যায় প্রাণিয়াকে সেই জমির পেপার দিতে। প্রাণিয়া এখানে বেশ অবাক হয়ে যায় যে হুট করে জমিদার কেনই বা তাদেরকে জমির পেপার দিয়ে দিচ্ছে, যার জন্য সে জমিদারকে জিজ্ঞেস করে। তখন জমিদার বলে তোমরা যে ছেলেটিকে ড্রাইভার রেখেছো সে কোনো সাধারণ ছেলে নয়, তার জন্য 100 ড্রাইভার কাজ করে। সে কৃষ্ণা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এখানে কৃষ্ণার আসল পরিচয় জানার পর প্রাণিয়া অনেক শক খায়, কিন্তু তখনই সিন আবারও বর্তমানে ফিরে আসে। প্রাণিয়া এখানে তখনও কৃষ্ণার বিছানাতেই শুয়েছিল, কিন্তু পরের দিন সকাল হলে দেখা যায় প্রাণিয়া এখানে কৃষ্ণাকে স্যার বলে ডাকছে। প্রাণিয়া এখানে কৃষ্ণাকে বলেছিল সে বেঙ্গালুরুতে নিজের জন্য জব খুঁজতে এসেছে, কিন্তু এখানে হচ্ছেটা কি সেটাই ভাবছেন, তাই তো? সেটাই জানতে হলে দেখতে থাকুন আমাদের এক্সপ্লেনেশন। কৃষ্ণা এখানে অফিসে আসে আর এরপর সেখানেই কৃষ্ণার সঙ্গে দেখা করতে তার হবু বউ জাহ্নবী আসে। জাহ্নবীকে প্রথমবার দেখেই কৃষ্ণা এখানে তাকে ভালোবেসে ফেলে। সে জাহ্নবীকে দেখার পর তার সঙ্গে বিয়ের স্বপ্নও দেখতে থাকে। আর এরপর তারা একটি কফি শপে চলে যায়। এখানে জাহ্নবী নিজের কোম্পানির সঙ্গে কৃষ্ণার কোম্পানি কোলাবোরেট করতে চাচ্ছিল। কৃষ্ণা এখানে বাড়িতে আসার পর প্রাণিয়াকে জাহ্নবীর কথা বলে আমি জাহ্নবীকে বিয়ে করতে চাই, এই জন্য আমি চাচ্ছি আমার পরিবার থেকে জাহ্নবীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাতে। ওই কালো মেয়েটারও বয়ফ্রেন্ড ছিল, আর জাহ্নবী তো অনেক সুন্দরী, তারও যদি একটি বয়ফ্রেন্ড থাকে তাহলে কি হবে? এইসব বিষয়ে আগে খোঁজ খবর তো নাও। কৃষ্ণারও এখানে প্রাণিয়ার কথা বেশ পছন্দ হয়। এর পরের দিনই কৃষ্ণা আবারও জাহ্নবীর সঙ্গে দেখা করে, তার সঙ্গে এখানে ওখানে ঘুরতে যায়, ডেইলি ফোনে কথা বলতে থাকে। এখানেই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। যেহেতু এখানে প্রাণিয়া জানতে পেরেছিল কৃষ্ণা অনেক বড় লোক আর সে এখানে গরিব ড্রাইভার সাজার নাটক করছে, সে রেগে বেগে কৃষ্ণার কাছে যায় আর বলে তুমি কি ভেবেছিলে আমি তোমার টাকা দেখে তোমাকে ভালোবেসে ফেলবো? কৃষ্ণা তখন বলে আমি বড় লোক, এইটা লুকানো ছাড়া আমি তোমার কাছ থেকে আর কিছুই লুকাইনি, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু প্রাণিয়া এখানে কৃষ্ণার কোনো কথাই শোনে না, সে আশ্রম থেকে কৃষ্ণাকে বের করে দেয়। কৃষ্ণা যখন বাড়িতে আসে সে এসে দেখে জাহ্নবী আর জাহ্নবীর পুরো পরিবার এঙ্গেজমেন্টের জন্য তাদের বাড়িতে এসেছে। কৃষ্ণা এখানে এই এঙ্গেজমেন্ট করবে না বলে সবাইকে জানিয়ে দেয়, এমনকি সে তার বাবা মাকে এটাও বলে দেয় সে প্রাণিয়াকে ভালোবাসে আর সেই মেয়েটি একটি আশ্রমে চাকরি করে। কৃষ্ণার খুশির জন্য এখানে কৃষ্ণার বাবা মা প্রাণিয়ার সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়ে যায়, আর তারা জাহ্নবীর বাবা মার কাছ থেকেও ক্ষমা চেয়ে নেয় আর এই এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। এদিকে প্রাণিয়াও আশ্রমে চুপচাপ মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে ওই বৃদ্ধ দাদুটি আসে। কৃষ্ণা অনেক ভালো ছেলে, সে এত বড় লোক হওয়া সত্ত্বেও শুধুমাত্র তোমার জন্য গরিব হওয়ার নাটক করছিল, তোমাকে পাওয়ার জন্য সে এই আশ্রমে কি না করেছে, তুমি কি সেটা একবারও দেখতে পাওনি? তখনই বৃষ্টিতে ভিজে ভিজে প্রাণিয়া এখানে মনে করছিল কৃষ্ণা এত বড়লোক হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার জন্য মাটিতে বসেও খাবার খেয়েছে। এইসব মনে করে সে সেই বেঞ্চের ওপরে বসে অনেক কান্না করছিল। প্রাণিয়া এখানে বুঝতে পারে কৃষ্ণার ভালোবাসাটা। পরের দিন কৃষ্ণা এখানে তার পুরো পরিবারকে নিয়ে প্রাণিয়ার সেই আশ্রমে চলে আসে, আর প্রাণিয়া যখন কৃষ্ণাকে দেখে সে কাঁদতে কাঁদতে কৃষ্ণাকে জড়িয়ে ধরে। যেহেতু এখানে কৃষ্ণা আর প্রাণিয়া দুজনেই একে অপরকে ভালোবাসতো, তাই পরিবারের সম্মতিতে সেই আশ্রমে তাদের দুজনের বিয়েও হয়ে যায়, আর এরপরে তাদের ফার্স্ট নাইটও
হয়ে যায়। তারা দুইজন একে অপরের সঙ্গে অনেক খুশি ছিল, কিন্তু অন্যদিকে জাহ্নবী এঙ্গেজমেন্ট ভেঙে দেওয়ায় কৃষ্ণার ওপরে অনেক রেগে ছিল। কৃষ্ণার কাছ থেকে জাহ্নবী এখানে বদলা নিতে চাচ্ছিল, কারণ সে কৃষ্ণাকে ভালোবেসে বিয়ের স্বপ্ন দেখেছে। আর অন্যদিকে কিনা কৃষ্ণা প্রাণিয়াকে বিয়ে করেছে। একদিন যখন প্রাণিয়া আর কৃষ্ণা কোথাও যাচ্ছিল, তখনই জাহ্নবীর পাঠানো গুন্ডারা এসে এদের দুইজনের ওপরে হামলা করে। কৃষ্ণা এখানে সেই গুন্ডাগুলোর সঙ্গে লড়াই করে, কিন্তু হুট করেই কোনো এক গুন্ডা পেছন থেকে এসে প্রাণিয়ার মাথায় আঘাত করে, আর প্রাণিয়া রাস্তায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কৃষ্ণা যখনই প্রাণিয়ার কাছেই যাচ্ছিল, তখনই সেখানে অন্য একটি গুন্ডা এসে চাকু দিয়ে কৃষ্ণার উপরেই হামলা করে। এমনকি সেই গুন্ডাটি কৃষ্ণার মাথায়ও আঘাত করে, যার জন্য কৃষ্ণাও রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে এক সপ্তাহ পরে যখন প্রাণিয়ার জ্ঞান ফিরে আসে, সে সবার আগে কৃষ্ণার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই কৃষ্ণার মা তাকে বলে পাশের বেডেই কৃষ্ণা রয়েছে, কিন্তু কৃষ্ণার এখনো জ্ঞান ফেরেনি। এমন করেই 2 মাস প্রাণিয়া এখানে কৃষ্ণার অনেক দেখাশোনা করে, আর একদিন কৃষ্ণার জ্ঞানও ফিরে আসে। কিন্তু প্রাণিয়া যখন কৃষ্ণার সামনে আসে, কৃষ্ণা প্রাণিয়াকে চিনতেই পারে না। এখানে কৃষ্ণার মনেই নেই যে প্রাণিয়া তার বউ। এখানে কৃষ্ণার পরিবারের মানুষজনও বুঝতে পারছিল না আসলে কৃষ্ণার কি হয়েছে। ডাক্তার তখন কৃষ্ণাকে তার অনেকগুলো ছবি দেখায়, আর তার রিপোর্টটি স্টাডি করার পর তারা বুঝতে পারে বিগত 6 মাসে কৃষ্ণার সঙ্গে যা হয়েছে কৃষ্ণা সবকিছুই ভুলে গেছে, যার জন্য কৃষ্ণার মনে নেই তার বিয়ে হয়েছে, এমনকি প্রাণিয়া তার বউ। প্রাণিয়া এই সব কিছু শুনে তখন ডাক্তারকে বলে আমি যদি কৃষ্ণাকে মনে করানোর চেষ্টা করি অথবা তাকে বলি আমি তার বউ, তাহলে কি হবে না? ডাক্তারটি তখন বলে তুমি যদি তার সঙ্গে জোর জবরদস্তি করো, এমনও হতে পারে হয়তো সে তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারবে না, এমনকি সে তার সমস্ত স্মৃতিও ভুলে যেতে পারে। এখানে কৃষ্ণা শুধুমাত্র বিগত 6 মাসের কথাই ভুলে গিয়েছে, এছাড়া তার আর কোনো অসুবিধাই ছিল না। তাই ডক্টর তাকে ডিসচার্জ দিয়ে দেয়, আর কৃষ্ণা এখানে বাড়িতে আসে। বাড়িতে যাবার পর কৃষ্ণা যখন প্রাণিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন কৃষ্ণার বাবা বলে প্রাণিয়া তাদের দূরের আত্মীয়, সে এখানে চাকরি খোঁজার জন্যই এসেছে, যার জন্যই এখানে প্রাণিয়া কৃষ্ণার আশেপাশেই থাকতো। আর সে চেষ্টা করত কৃষ্ণাকে ইমপ্রেস করে নিজের প্রতি কৃষ্ণার ভালোবাসা জাগানোর। যেহেতু এখানে কৃষ্ণার পরিবারের সবাই খুব ভালো করে সবকিছু জানতো, তাই তারা প্রাণিয়াকে সাহায্য করছিল। আর এই জন্যই কৃষ্ণা যখন বিয়ের জন্য পাত্রী দেখছিল, তারা ইচ্ছা করে কৃষ্ণাকে এমন এমন পাত্রী দেখাচ্ছিল যাদের দেখে কৃষ্ণার অপছন্দ হয়, আর সে আবারও প্রাণিয়াকে ভালোবাসতে শুরু করে। আর অন্যদিকে জাহ্নবী সব জানতে পেরেছিল যে কৃষ্ণা বিগত 6 মাসের সমস্ত কথা ভুলে গিয়েছে, এমনকি কৃষ্ণা এটাও ভুলে গিয়েছে যে সে জাহ্নবীর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে না করে দিয়েছিল। তাই এখানে জাহ্নবী আরো একটা সুযোগ পেয়ে যায়। সেই জন্য জাহ্নবী ইচ্ছে করেই বারবার কৃষ্ণার অফিসে যেত তার সঙ্গে দেখা করার জন্য, যাতে কৃষ্ণা এখানে তাকে দেখে আর তাকে ভালোবেসে ফেলে। আর হয়ও এমনটা, কৃষ্ণাও এখানে জাহ্নবীকে ভালোবেসে ফেলে। কিন্তু জাহ্নবীকে ইমপ্রেস করার জন্য অন্যদিকে কৃষ্ণা গিয়ে প্রাণিয়ার কাছ থেকেই আইডিয়া নিতে শুরু করে। কৃষ্ণা একদিন একটি আংটি দেখিয়ে প্রাণিয়াকে বলে সে জাহ্নবীকে আজকে বিয়ের জন্য প্রপোজ করবে, কিন্তু বেচারি প্রাণিয়া এখানে কিছুই বলতে পারে না। কিন্তু প্রাণিয়ার অনেক বেশি মন খারাপ হয়, যার জন্যই কৃষ্ণা চলে যাবার পর প্রাণিয়া চুপচাপ নিজের রুমে এসে নিজের কাপড় চোপড় গুছিয়ে চলে যাচ্ছিল। এখানে প্রাণিয়ার শাশুড়ি তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু প্রাণিয়া বলে এখন আর আমার এখানে থেকে কোনো লাভ নেই, কারণ কৃষ্ণা এখন নিজের লাইফ পার্টনার বেছে নিয়েছে। তখনই সেখানে কৃষ্ণা আসে। সে জাহ্নবীকে জিজ্ঞেস করে সে কেন চলে যাচ্ছে। জাহ্নবী তখন বলে সে আসলে একটি আশ্রমে চাকরি পেয়েছে আর সেখানেই থাকবে। যেহেতু এখানে কৃষ্ণাও জাহ্নবীকে প্রপোজ করার জন্য যাচ্ছিল, তাই সে প্রাণিয়াকে বলে আচ্ছা চলো আমি তোমাকে রাস্তায় ড্রপ করে দেব। তাই এখানে সে প্রাণিয়াকে নিয়ে গাড়িতে ওঠে, আর পুরো রাস্তা জুড়ে কৃষ্ণা এখানে জাহ্নবীকে প্রপোজ করার প্র্যাকটিস প্রাণিয়ার সামনে করতে থাকে। কৃষ্ণার এইসব পাগলামো দেখে প্রাণিয়ার অনেক কান্না পাচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজের ইমোশনকে লুকিয়ে রাখে আর হাসি মুখে কৃষ্ণার সঙ্গে কথা বলে। কৃষ্ণা এখানে প্রাণিয়াকে সেই আশ্রমে ড্রপ করে দেয়, আর এরপর সে চলে আসে জাহ্নবীকে প্রপোজ করার জন্য। কিন্তু সে যখন জাহ্নবীকে প্রপোজ করতে যাবে, তখনই কৃষ্ণা রিয়েলাইজ করে সে প্রাণিয়ার সঙ্গে যতটা কথা বলতে কমফোর্টেবল সেটা জাহ্নবীর সঙ্গে নয়। কৃষ্ণা তখন বুঝতে পারে সে আসলে জাহ্নবীকে ভালোবাসে না, এটা শুধুমাত্র একটা আকর্ষণ ছিল মাত্র। সে আসলে জাহ্নবীকে নয়, প্রাণিয়াকে ভালোবাসে। আর এই কথা বুঝতে পারার পরে কৃষ্ণা এখানে জাহ্নবীকে রেখে চলে যায় প্রাণিয়ার কাছে। কৃষ্ণা অফিসে এসে তার ম্যানেজার আর সেক্রেটারিকে আবারও আগের মতোই প্রাণিয়ার কথা
কথা বলে। এখানে সে আবারও প্রাণিয়াকে ইমপ্রেস করার প্ল্যান করে এই দুইজনের সঙ্গে। এখানে ম্যানেজার আর সেক্রেটারি অনেক হাসে যে কৃষ্ণা নিজের বউকেই পটানোর চেষ্টা করছে। পরের দিন সকালে কৃষ্ণা এখানে প্রাণিয়ার আশ্রমে আসে আর প্রাণিয়া তো কৃষ্ণাকে এইভাবে দেখে অনেক সারপ্রাইজড হয়। কৃষ্ণা তখন বাহানা মেরে বলে, আসলে আমি এই পাশ দিয়েই অফিসে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। চলে যাবার আগে কৃষ্ণা প্রাণিয়াকে বলে, আজ থেকে কিন্তু আমি রোজ তোমার হাতের কফি খেতে এখানে আসবো। আর এরপর কৃষ্ণা চলে যায়। যেহেতু এখানে প্রাণিয়া কিছু বুঝতে পারছিল না তাই ম্যানেজার এখানে লুকিয়ে এসে প্রাণিয়াকে বলে, স্যার এখানে জাহ্নবীকে প্রপোজ করতে পারেনি, আসলে সে আবারও তোমাকেই ভালোবেসে ফেলেছে, যার জন্যই তোমাকে পটানোর চেষ্টা করছে। প্রাণিয়াও এইটা শুনে অনেক খুশি হয় যে অবশেষে সে তার ভালোবাসা আর তার স্বামীকে পেয়ে যাবে। এখানে একদিন সেই জমিদার আবারও কৃষ্ণার সঙ্গে দেখা করতে আসে, কারণ এখানে ওই জমিদার অনাথ আশ্রমের ওই 2 একর জমি কৃষ্ণার নামে লিখে দিয়েছিল। কিন্তু এদিকে কৃষ্ণা তো ওই ডিল সম্পর্কে সমস্ত কথাই ভুলে গেছে। কৃষ্ণা যেই 10 একর জমি ওই জমিদারের নামে দিতে চেয়েছিল সেটা কৃষ্ণা এখনো দেয়নি। আর এদিকে কৃষ্ণা মাথায় আঘাত পেয়ে সবকিছু ভুলে গেছে, যার জন্যই এখানে ওই জমিদার ওই 10 একর জমি নেওয়ার জন্যই এসেছিল। যার জন্যই জমিদার যখন এই 10 একর জমি চাই কৃষ্ণা রেগে মেগে তাকে অফিস থেকেই বের করে দেয়। এখানে কৃষ্ণা রোজ প্রাণিয়াকে ইমপ্রেস করার জন্য তাকে ঘুরতে নিয়ে যেত, ফুলের বুকে উপহার দিত। কৃষ্ণা এখানে প্রাণিয়াকে এমনটা দেখানোর চেষ্টা করছিল যেন তাদের মধ্যে এর আগে কখনোই কিছু হয়নি। এইভাবেই একদিন কৃষ্ণা অবশেষে প্রাণিয়াকে আবারও বিয়ের জন্য প্রস্তাব দিয়ে দেয়। আর এরপর প্রাণিয়া নিজের শ্বশুর বাড়িতে সবার সঙ্গে দেখা করতে আসে। প্রাণিয়া এসে এখানে পরিবারের সবাইকে সবকিছু বলে দেয়, তখন তারাও বেশ খুশি হয়ে যায়। কিন্তু হুট করেই প্রাণিয়া এখানে বমি করতে থাকে। তখন সবাই বুঝতে পারে প্রাণিয়া আসলে প্রেগনেন্ট। এখানে প্রাণিয়া বিয়ের পরেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু জাহ্নবীর গুন্ডারা তাদেরকে মারার জন্য 2 মাস ধরে হাসপাতালে ছিল তাই তারা এখানে কেউ টেরি পায়নি। পরিবারের মানুষজনও বেশ খুশি হয়, জাহ্নবীও অনেক খুশি হয়। আর অন্যদিকে কৃষ্ণা যখন বাসায় আসে সে বাসার সবার সামনে প্রাণিয়ার সঙ্গে এমন ভাবে কথা বলে যেন তার সঙ্গে প্রাণিয়ার কোনো সম্পর্কই নেই। কৃষ্ণা এখানে নিজের রুমে আসে, তখনই পেছন পেছন প্রাণিয়াও এসে তাকে জড়িয়ে ধরে। তখনই কৃষ্ণা তাকে বলে, এটা সঠিক সময় নয়, সঠিক সময় আসলে আমি আমার পরিবারকে সবকিছু জানাবো আর বিয়ের জন্য তাদেরকে রাজিও করে নেব। এই সমস্ত কথাই বাইরে দাঁড়িয়ে থেকে তাদের পরিবারের মানুষরা শুনছিল। কিন্তু এদিকে তো প্রাণিয়া প্রেগনেন্ট, আর কিছুদিন পর থেকে তার পেটও বড় হয়ে যাবে, যার জন্যই বাড়ির সবাই মিলে প্ল্যান করে জলদি জলদি এদের দুজনের বিয়ে দিতে হবে। কৃষ্ণার বাবা এখানে কৃষ্ণাকে এসে বলে, সামনের সপ্তাহে আমরা তোমার সঙ্গে জাহ্নবীর বিয়ে দিয়ে দেব। এটা শুনে কৃষ্ণা অনেক ভয় পায়, সে কিছু বুঝতেই পারে না সে কি করবে। তাই সে এসে ম্যানেজার আর সেক্রেটারির সঙ্গে কথা বলে, কিন্তু কৃষ্ণা এখানে জানতো না এরা দুইজনও পরিবারের মানুষদের সঙ্গে মিলেছিল। আর সে সময় টিভিতে একটি নিউজ আসে যে কালকে 9টার সময় বিয়ের উত্তম সময়। 72 বছর পর নাকি এমন একটি সময় এসেছে, আর অনেকেই নাকি কালকে এই সময় বিয়ে করবে। যার জন্যই কৃষ্ণা এখানে প্রাণিয়াকে বধূ সাজিয়ে নিয়ে পালিয়ে যায় বিয়ে করার জন্য। আর অন্যদিকে তো কৃষ্ণার পুরো পরিবার সবকিছু আগে থেকেই জানতো। সেই মন্দিরে যাবার সময় জামিনদার এখানে কৃষ্ণার আগে এসে দাঁড়ায় আর বলে, যদি জমির এই দলিলে তুমি সাইন না করো তাহলে তোমাকে আমি আগে যেতে দেব না। যেহেতু এখানে প্রাণিয়া আগে থেকেই সবকিছু জানতো তাই সে বাহানা করে বলে, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, কি করছো, জলদি সাইন করে দাও না। আর প্রাণিয়ার কথা শুনে কৃষ্ণাও এখানে তাড়াহুড়ো করে সাইন করে দেয় আর জামিনদারও খুশি হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। এখানে এরা দুজন বিয়েই করতে যাচ্ছিল, তখনই কৃষ্ণার পুরো পরিবারও সেখানে আসে। কৃষ্ণা ভয় পেয়ে যায়, সে তার পুরো পরিবারকে বোঝানোর চেষ্টা করছিল। তখন কৃষ্ণার মা বলে, তোমার খুশিতেই আমাদের খুশি, আমরা এই বিয়েতে রাজি। আর এরপর সুন্দর করে এদের দুইজনের দ্বিতীয়বার বিয়ে হয়ে যায়। কিন্তু সেখানে জাহ্নবী চলে আসে আর সে কৃষ্ণাকে বলে, প্রাণিয়া আগে থেকেই প্রেগনেন্ট আর তুমি কিনা তাকে বিয়ে করছো। কিন্তু এখানে ম্যানেজার চালাকি করে আগেই কৃষ্ণাকে বলেছিল জাহ্নবী এই বিয়েটি ভাঙার জন্য অনেক কিছু প্ল্যান করছে, তাই আপনি তার কোনো কথাতে কানি দেবেন না। এমনকি সে আপনাকে এটাও বলতে পারে যে প্রাণিয়া প্রেগনেন্ট। তাই এখানে কৃষ্ণা আর জাহ্নবীর কথা না শুনে জলদি করে প্রাণিয়াকে মঙ্গলসূত্র পরিয়ে দেয় আর তাকে বিয়ে করে নেয়। এমনই একটি সুন্দর সিনের মধ্য দিয়েই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।